মেরি আড্ডের লেখা গল্প প্রাইভেসি। আচ্ছা, এই যে চোখের নিচে কালো স্পট পড়েছে, এটা কি যাবে? হ্যাঁ যাবে দিদি, তবে আপনাকে একটু নিয়মিত ফেসিয়ালটা করে যেতে হবে। মোটামুটি 6টা সিটিং আপনি রেজাল্ট পেয়ে যাবেন। বেশ গোলগাল ফর্সা মাঝারি বয়সের ভদ্রমহিলা, আন্ডার আই স্পট নিয়ে খুবই চিন্তিত। সত্যিই অত ফর্সা মুখে স্পটগুলো বড্ড চোখে লাগার মতো, না কমালেই নয়। অহনার সাজেশনগুলো প্রায় হাঁ করে গিলছিলেন উনি। একটু নড়ে চড়ে বসে বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 6টা কেন, 10টা সিটিং লাগলেও তাই নাও, কিন্তু এগুলোর ব্যবস্থা করো। অহনা বলল, দিদি আপনার তো খুব সেন্সিটিভ স্কিন, আমি আপনাকে একটা কিউকাম্বার ফেসিয়াল করে দেব। এতে আপনার ডার্ক স্পট কমে যাবে আর স্কিনটাও গ্লো করবে। অহনার ফোনটা বেজে উঠল। ও কাজের সময় ফোন ধরা পছন্দ করে না, তাই সেদিকে পাত্তা না দিয়ে ফেসিয়াল কিটগুলো নামানোর জন্য পুষ্পকে বলল। এদিকে মোহিনী আবার ডেকে উঠল, ও দিদি, তোমার শাশুমা ফোন করেছে গো, ধরো একবার। অহনা রেগে গিয়ে বলল, কাজ শেষ হলে ধরবো, তুই তোর কাজ কর। অহনা বিড়বিড় করতে করতে বলল, এই হয়েছে জ্বালা, এতবার বলেছি কাজের জায়গায় এত ফোন করো না, কে শোনে কার কথা। বৌমার জন্য পিড়িত একেবারে উথলে উঠছে। ভদ্রমহিলা বললেন, এমন করে বলছো কেন? কজনের শাশুড়ি তার বৌমার খবর নেন? আমারই দেখো না, মরে গেলাম কি বাঁচলাম দেখতেও আসে না। অহনা ওনার কথার কোনো প্রতিক্রিয়া না জানিয়ে মন দিয়ে কাজ করতে লাগলো। আসলে ও বুঝেছে ফোনের কারণ। রাত প্রায় 8:30 বাজে, এখনও বাড়ি না ফেরায় শাশুড়ি মাতার এই সময় ফোন, যেটা নিত্যদিনের ঘটনা। প্রায় মাস 6 হলো অহনা একটা বিউটি পার্লার খুলেছে। বিয়ের আগে ও বিউটিশিয়ান কোর্স করেছে, 2-1 জায়গায় কাজও করেছে, কিন্তু বিয়ের পর মনে হয়েছিল নিজের একটা পার্লার খুলবে, তাই আর কাজের চেষ্টাও করেনি। এতে অবশ্য শ্বশুরবাড়ির কারোরই আপত্তি ছিল না, কিন্তু নিজস্ব ব্যবসার মূলধন তো লাগে অনেকটা। তাছাড়া অহনার ইচ্ছে ছিল ও ঘর ভাড়া নিয়ে পার্লার খুলবে না, জায়গাটা ও নিজস্ব হতে হবে। তাই সেসব জোগাড় করে উঠতেই 4 বছর লেগে গেছে। তবে মাত্র 6 মাসের মধ্যেই ওই অঞ্চলে অহনা বিউটি সেলুন বেশ পরিচিতি লাভ করেছে। পাশের বিউটি ওয়ার্ল্ডের সব কাস্টমার এখন অহনা বিউটি সেলুন ছাড়া বোঝে না। 9টা নাগাদও পার্লার বন্ধ করে, তবে কাস্টমার থাকলে আরও দেরি হয়। আজও একটু দেরি হলো। অহনা পার্লার বন্ধ করে দ্রুত গতিতে বাড়ির দিকে এগোলো। আজ হয়তো দীপন এতক্ষণ বাড়ি পৌঁছে গেছে। বাড়িতে পৌঁছতেই দীপন জিজ্ঞাসা করল, মা নাকি তোমাকে অনেকবার ফোন করেছে, ধরোনি কেন? অহনা বোতল খুলে জল খেতে খেতে বলল, তুমি তো জানো কাজের সময় আমি ফোন ধরি না, আর সেটা মাও জানে। রান্নাঘর থেকে অহনার শাশুড়ি নিতা দেবী বেরিয়ে এসে বললেন, জানি বই কি, কিন্তু কাজ সেরে তো একটা ফোন করা যায়। তোর রাত হচ্ছে দেখে একটু খবর নেওয়া, আর তো কিছু নয়। কাস্টমার থাকলে কি করব, তাড়িয়ে দেব? আমি তো তা বলিনি অহনা, তুই একটু আগে পার্লার বন্ধ করে দিবি, তাহলেই টাইম অ্যাডজাস্ট হয়ে যাবে। অত হিসেব করে কাজ হয় না মা, আর কাস্টমার আমার লক্ষ্মী, দোকান বন্ধ করার সময় আসলেও তাকে অ্যাটেন্ড করতে হবে। এমনি এমনি তো আর এত সুনাম অর্জন করিনি। আর কেউ কোনো কথা বলল না সেদিন। রাতের খাওয়া সেরে নিতা দেবী ঘরে এলে দীপনের বাবা তপনবাবু বললেন, তোমার সবটাতে অত আগ বাড়িয়ে কথা বলতে যাবার কি হয়েছে? ছেলে বউয়ের সব কাজে নাক গলিয়ে শুধু অশান্তি বাড়াও। নিতা দেবী ওনার রাতের ওষুধটা মুখের সামনে ধরে বললেন, অশান্তি কি? অহনা খুব ডেসপারেট। বাবা যে কি পরিমাণে প্যাম্পার করেছে তা দেখেই বোঝা যাচ্ছে। আরে মানলাম মা ছোটবেলায় মারা গেছে, তাই বলে সব জেদ পূরণ করতে হবে? ছোট থেকে না শব্দটা শোনেইনি কখনো। আমি না হয় মায়ের মতো ওকে একটু শাসনে রাখলাম। যা ভালো বোঝো করো, আমার তো আর কিছু ক্ষমতা নেই। এমন অথর্ব মানুষ নিয়ে তোমার এমনিতেই এত চাপ, তার মধ্যে কোনো অশান্তি হলে তোমারই খারাপ লাগবে, তাই বললাম। আমি তো শুয়ে শুয়ে তোমার সেবা নিয়েই হয়তো বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি চুপ করো তো, ডাক্তার তো বলেছেন তুমি হাঁটতে পারবে আবার। মনের জোর হারালে হবে? তপনবাবু তখনও রিটায়ার করেননি, পোস্ট অফিসে চাকরি করতেন। একদিন বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে ঘটে যায় বিশাল অ্যাক্সিডেন্ট। বেঁচে ফিরলেও বাঁ দিকটায় কোনো জোর নেই, নার্ভ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চিকিৎসা চলছে।
কেউ নাড় ধরলে উনি নিজে হাঁটতে পারেন না। নীতা দেবী এখনও খুব শক্ত আছেন। বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতে সামলান। শুধু ঠিকে কাজের একজন লোক ছাড়া আর কোনো কর্মচারী নেই। তপনবাবুর অ্যাক্সিডেন্ট হবার বছর দুয়েকের মধ্যেই দীপন অহনাকে বিয়ে করে আনে। নীতা দেবী এত তাড়াতাড়ি বিয়ে চাননি, কিন্তু যা ঘটার তা তো আর আটকানো যায় না। তবে অহনাকে উনি মেয়ের মতোই দেখেন। তবু অহনা যে কেন এমন দূরে দূরে থাকে তা উনি বোঝেন না। উনি মনে করেন একটা মেয়ে যখন নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আসে তখন তার সাথে মানিয়ে নেওয়াটাই দরকার। যেমন একটা গাছকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে গেলে তার যত্নের প্রয়োজন, তাকে অনুকূল পরিবেশ দেওয়া প্রয়োজন, ঠিক তেমন নীতা দেবী আসলে ভয় পান। এখন যা যুগ পড়েছে তাতে একটা মেয়ের বেশি রাত অবধি বাইরে থাকাটা একেবারেই নিরাপদ নয়। এসব ভেবেই দু চার কথা বলা। তাতে অহনা রাগ হবার তো কিছু নেই। ওর মা বেঁচে থাকলেও তো এভাবেই শাসন করতেন। নানা রকম কথা ভাবতে ভাবতে নীতা দেবী ঘুমিয়ে পড়লেন। ডিনার শেষে অহনা ঘরে এলে দীপন ওকে জড়িয়ে ধরে বলল, মহারানীর মেজাজ খারাপ মনে হচ্ছে। অহনা দীপনকে ছাড়িয়ে বলল, মা কি চান না আমি পার্লারটা চালাই? প্রত্যেক দিন বাড়ি ফেরা নিয়ে এই অশান্তি ভালো লাগে না। তা কেন, দেরি হচ্ছে বলে টেনশন হচ্ছিল, হয়তো তাই বলেছেন। তুমি থামো, সারাদিন কতবার ফোন করেন জানো? খেলাম কি না, কি করছি, তাড়াতাড়ি আসবো কি না। উপ, সত্যিই পারা যাচ্ছে না আর। আরে ভালোবাসেন বলেই তো খোঁজ নেন, তাই না? এত ভালোবাসায় আমার দম বন্ধ লাগছে দীপন। খুব সরল তুমি, তাই সাংসারিক জটিলতাগুলো বোঝো না। বাড়িতে কোনো কাজই তো করতে পারি না, সেটাই আসল কারণ। দীপন কোনো কথা না বলে চুপ করে রইল। অহনা খুঁচিয়ে বলল, কি হলো, কিছু বলছো না যে? দীপন একটু হেসে বলল, শাশুড়ি আর বৌমা এই এক সম্পর্ক মাইরি, চিরকাল ধরে একই কোন্দলের ছবি। এটা ছাড়া কি সম্পর্কটা ঠিক জমে? আর ছেলেগুলো মা আর বউয়ের মাঝে ত্রিশঙ্কু হয়ে ঝোলে। সারা দিন কাজের পর কোথায় একটু বউয়ের সঙ্গে প্রেম আলাপ করব, সে সৌভাগ্য কি আমার আছে? ইয়ার্কি মেরো না তো। যখন তখন আমাদের ব্যক্তিগত জীবনে ঢুকে আমাদের প্রাইভেসি নষ্ট করছেন। আমি এখন বাচ্চা নেব না, তাতে ওনার কথা বলার কি হলো? আমাদের কি নিজেদের বিচারবোধ নেই? সে তোমার মা হবার ইচ্ছে নাই থাকতে পারে, মায়ের হয়তো ঠাকুরমা হবার ইচ্ছে হয়েছে তাই বলেছেন। পাশের বাড়ির কেষ্টর বউকে তো আর কথা বলতে যাবেন না। না দীপন, আমি এভাবে থাকতে পারবো না। বিয়ে করলে বুঝি স্বাধীনতা চলে যায়? সব সময় টিকটিক করেই চলেছেন পিছনে। এত শাসনের মধ্যে আমি থাকতে পারবো না। দীপন আবার অহনাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুঁজে বলল, তাহলে কি করবে, আমাকে ডিভোর্স দেবে? দেখ, তুমি না কোনো কথা সিরিয়াসলি নাও না। আমার অসুবিধাটা দেখাটাও কিন্তু তোমার কর্তব্য। তুমি যদি ব্যবস্থা না করো তাহলে? আচ্ছা বলো, কি ব্যবস্থা করব? অসুস্থ বাবাকে এই বুড়ি মানুষটার উপর ফেলে দিয়ে আলাদা হয়ে যাব? আলাদা থাকা মানে আলাদা হয়ে যাওয়া নয়। আমি তো তোমাকে দায়িত্ব নিতে অস্বীকার করতে বলিনি। প্লিজ দীপন, একটু আমার দিকটাও দেখো। আমার বিজনেসটা অনেক পরিশ্রম করে আমি দাঁড় করিয়েছি। এভাবে যদি মা আমার গতিবিধিতে লক্ষণের গণ্ডি কাটেন তাহলে আমি এগোতে পারবো না। আচ্ছা, আমি মায়ের সাথে কথা বলছি কাল। এবার তো একটু কাছে এসো। অহনা চুলটাকে গুটিয়ে একটা ক্ল্যাচার মেরে দীপনের কাছে গিয়ে বলল, আজকের মিটিং ঠিকঠাক ছিল? দীপন অহনার কোলে মাথা রেখে বলল, দারুণ, একটা নতুন প্রজেক্ট সাইন হলো। এবার প্রমোশন বাঁধা। এটা হলে সামনের পুজোয় সিঙ্গাপুর। অহনার চোখ চকচক করে উঠল। প্রত্যেক রবিবারই নীতা দেবীর জলখাবারে লুচি বানান। এটা অবশ্য হয় দীপনের আবদারে। আজও তার ব্যতিক্রম নয়। রবিবার অহনা একটু দেরি করে পার্লারে যায়। খেয়ে নিয়ে অহনা বেরিয়ে গেল। নীতা দেবী বলেছিলেন সপ্তাহে একদিন অন্তত পার্লারটা বন্ধ রাখতে, কিন্তু অহনা তাতে রাজি নয়। ও নিজে যা মনে করবে তাই করবে। তাই ওই নিয়ে আর কেউ কিছু বলে না। অহনা পার্লারে বেরিয়ে যাবার পর দীপন মায়ের কাছে এসে বলল, মা, অহনার ব্যাপারে একটা কথা ছিল। নীতা দেবী ওনার আঁচল দিয়ে মুখ মুছিয়ে মাংসটা ম্যারিনেট করতে দিয়ে সবজির ঝুড়ি আর বটি নিয়ে বসলেন। দীপন আবার কিছু বলার আগেই বললেন, আলাদা হতে বলছে তাই তো? দীপন অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? নীতা দেবী মুখে একটা মলিন হাসি এনে বললেন, না রে, আড়ি পাতিনি। আসলে রাতে শরীরটা খুব অস্থির করছিল বলে বাথরুমে আসছিলাম, মুখে জল দেব বলে।
কথাগুলো একটু একটু কানে আসছিল। দীপন লজ্জা পেয়ে চোখ নামিয়ে বলল, ওকে কিছুতেই বোঝাতে পারছি না মা। নীতা দেবী দীপনের মাথায় হাত বুলিয়ে বলল, কাল রাতেই তোর বাবা আমাকে বলছিলেন আমি নাকি তোদের বিষয়ে নাক গলাচ্ছি। আমি তোর বাবার কথায় পাত্তা দিইনি, কিন্তু এখন তো মনে হচ্ছে উনি ঠিকই বলছেন। আমি অহনাকে মেয়ের মতোই ভালোবাসি। আমার নিজের মেয়ে থাকলে যেভাবে শাসন করতাম ওকেও তাই করি। ঠিক বুঝতে পারিনি এতে তোরা এত বিরক্ত হবি। দীপন কথার মাঝেই বলল, মা তোরা নয়, শুধু অহনা। আমি তোমাকে চিনি, কিন্তু আমার একটাই দোষ, আমি অহনাকে বোঝাতে পারছি না। কি করব বলো? ওকে যখন বিয়ে করে এনেছি তখন ওর ভালো লাগা মন্দ লাগাটাও তো আমাকে দেখতে হবে। আমি কি করব? কিভাবে ব্যালেন্স করব বুঝতে পারছি না মা। নিপা দেবী খুব শান্ত স্বরে বললেন, তুই ওকে নিয়ে আলাদাই থাক। দেখ, একটা সম্পর্ক তৈরি হয় ভালোবাসার বিশ্বাস দিয়ে, আর সেটা কখনো জোর করে আদায় করা যায় না। তাতে সম্পর্ক আরও তিক্ত হয়। যেদিন অহনা মন থেকে আমাকে নিজের মায়ের মতো ভালোবাসতে পারবে সেদিন ঠিক আমার কাছেই ফিরে আসবে। কিন্তু মা, এটা কি করে সম্ভব? কেন নয়? তোর বাবা তো আমাদের ফ্ল্যাটটা তোদের নামেই লিখে দিয়েছেন, আর সেটা হয়তো ভবিষ্যতের কথা চিন্তা করেই করেছেন। অহনা যখন প্রাইভেসি চায় তখন ওকে তাই দে, অসুবিধার কিছু নেই। আমি তো আর অথর্ব নই। তোরা তো সারাদিন বাইরেই থাকিস, এমনিতেও তো আমাকে সব সামলাতে হয়। মাঝে মধ্যে দেখা করতে আসিস, খুব বেশি দূর তো নয়, 2-4 পা হাঁটা পথ তো কেবল। দেখিস সম্পর্কটা ভালো থাকবে এতে। দীপন ভাবতে পারেনি এত সহজে সমস্যার সমাধান হবে। তবুও মনে একটা অস্বস্তি অনুভব করতে লাগলো। বাবা কি ভাববেন এই নিয়ে চিন্তিত হয়ে পড়ল। দীপনের মনের কথা জানে নীতা দেবী কত সহজে পড়ে ফেললেন। হবে নাই বা কেন, মা যে। নিজের সন্তানকে মা ছাড়া কেই বা তেমন করে বোঝে। উনি বললেন, বাবাকে নিয়ে ভাবিস না, উনি কিছুই মনে করবেন না। বরাবরই ওনার কাছে প্রাইভেসিটা গুরুত্ব পেয়ে এসেছে। আর ঠিক সেটার জন্যই আমার অনিচ্ছা সত্ত্বেও তোর কাকা জ্যাঠাদের কাছ থেকে সরে এসে আমাকে নিয়ে আলাদা সংসার পেতেছেন। দীপন বলল, সত্যি মা, তোমার জন্য আমার গর্ব হয়। তোমার মধ্যে যে আধুনিকতার ছোঁয়া আছে, অহনা এখনকার মেয়ে হয়েও ওর মধ্যে তার সিকি ভাগ নেই। আধুনিক তো শুধু পোশাক আশাক পরলেই হওয়া যায় না, মনের আধুনিকতাই হলো আসল। নীতা দেবী পটলগুলোকে তেলে ছেড়ে বললেন, না রে, অহনা আসলে বাধা নিষেধ প্রতিকূলতা এসব তো কখনো ফেস করেনি। ওর কাছে গোটা জীবন জুড়ে একটাই শব্দ আছে, সেটা হলো হ্যাঁ। আর আধুনিকতা নেই তা নয়, আসলে শাশুড়ি বৌমার সম্পর্কটা ও এতদিন চারিদিকে তাকিয়ে যেভাবে দেখে এসেছে তার বাইরে ভাবতে পারছে না। বাইরের জগতে মেলামেশা করে আর 5টা মেয়ের সাথে গল্প করে এমনও তো হতে পারে অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে ও আমাকে নিজের করতে পারছে না। এমনি তো মেয়েটা খারাপ নয়, একটু প্যাম্পার্ড। যাকগে, তুই যাওয়ার ব্যবস্থা কর। দীপন মায়ের হাত ধরে বলল, তোমার খারাপ লাগছে না মা? নীতা দেবী বললেন, সে তো একটু লাগবেই, কিন্তু তোরা সুখী আছিস জানলে ওই খারাপ লাগাটা কেটে যাবে। দীপন আর কিছু না বলে ঘরে চলে গেল। দিন 15 হলো ওরা আলাদা ফ্ল্যাটে শিফট করেছে। নীতা দেবী অহনাকে আর ফোন করেন না, যা খবর নেবার দীপনের কাছ থেকেই নেন। দীপন রোজই বাবা মায়ের সাথে দেখা করতে যায়, তবে অহনা শুধু রবিবার করে সকালে আসে। সেদিন অহনা পার্লারে বসে একটু রেস্ট করছে। হঠাৎ পুষ্প বলল, দিদি, তোমার শাশুড়ি মা আর ফোন করেন না তো? কি ব্যাপার গো, আলাদা হয়েছ বলে রাগ করলেন নাকি? অহনা চোখ বন্ধ করে বলল, আমি জানি না। যাকগে, ভালোই হয়েছে, তুমিও তো বিরক্ত হতে। শোন, আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, পার্লার বন্ধ করে দেব। পুষ্প আর মোহিনী পরস্পরের দিকে চেয়ে বেশ খুশি হলো। ছুটি আজ, এমনটা তো সচরাচর মেলে না। অহনা পার্লার বন্ধ করে বাড়ি চলে এলো বিকেলবেলা। দীপনেরও আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। বাড়ি এসে দেখলো অহনা লাইট নিভিয়ে অন্ধকারে শুয়ে আছে। মাথায় হাত রাখতেই ধর্মর করে উঠে বসে বলল, কখন এলে? এই তো। তা তোমার শরীর খারাপ নাকি, আজ তাড়াতাড়ি পার্লার বন্ধ করে দিলে? না, তেমন কিছু না। আচ্ছা, মা তোমাকে ফোন করেন? হ্যাঁ, করেন তো। কেন হঠাৎ? না, আমাকে আর ফোন টোন করেন না আজকাল। যে বৌমার প্রতি এত দরদ ছিল তার এখন আর খবর নেবার প্রয়োজন নেই। দেখো দেখো, খুব তো বলতে ভালোবাসতেন,
এই ভালোবাসার নমুনা? এই নিয়ে তোমার মাথা খারাপের কি আছে? বিরক্ত হতে তুমি। ভালোই হয়েছে তো, তুমি যেমন প্রাইভেসি চেয়েছিলে। অহনা মুখ বেঁকিয়ে বলল, মাথা খারাপ কে করছে? আমি ওনার স্বরূপটা তোমাকে দেখালাম। আমি তো আর ওনার ফোনের অপেক্ষায় বসে নেই। বাহ, তাহলে তো ভালোই। এখন ডিনারের ব্যবস্থাটা করে ফেলো তো, খুব খিদে পেয়েছে। অহনা দীপনকে অনেকগুলো কথা বলে ফেলল ঠিকই, কিন্তু কোথাও যেন নিজেকে অভিভাবকহীন বলে মনে হলো। তবু মুখ ফুটে দীপনকে বলতে পারল না যে সত্যিই শাশুড়ি মায়ের ফোনের অপেক্ষায় বসে থাকে ও। মিস করছে ওনার বকুনিগুলো, ওনার পরামর্শগুলো। অহনার মনে পড়ে যাচ্ছে ও যখন পার্লার খুলল তখন শাশুড়ি মা নিজে দাঁড়িয়ে থেকে পার্লারের ডিজাইন, রং এসব সাজেস্ট করেছিলেন। বরাবরই উনি অন্দরসজ্জা ব্যাপারটা খুব ভালো বোঝেন। নিজের বাড়িটাও কত সুন্দর করে সাজিয়ে রাখেন। অহনা যখন তড়িঘড়ি পার্লারে ছোটে, উনি জোর করে টেবিলে বসিয়ে ওকে ভালো করে খাইয়ে ওর পছন্দ মতো টিফিন করে গুছিয়ে দিতেন। নিজের ভালো ভালো শাড়িগুলো দিয়ে বলতেন, এসব তোর, তোকেই এখন মানাবে। অহনার তুমুল জ্বরে সারা রাত চোখের পাতা এক না করে এক নাগারে জলপট্টি দিয়ে দেওয়া, সবটাই মনে পড়ছে। শ্বশুরমশাইয়ের এত অসুস্থতা থাকা সত্ত্বেও সবটা নিজের হাতে সামলেও মুখের হাসি বিলীন হয়নি যে মানুষটা নীরবে তার কর্তব্য পালন করে এসেছে এতদিন ধরে, তাকে ছেড়ে অহনা কিভাবে চলে আসতে পারল? অহনা শরীর খারাপ হলে নীতা দেবী যত ব্যাকুল হতেন, দীপনকেও এত ব্যাকুল হতে দেখেনি কখনো। শরীরটা আজকে সত্যিই খারাপ লাগছে অহনার। কেন জানি সেই স্পর্শটা আবার ফিরে পেতে চাইছে মন। দীপন ঘুমিয়ে পড়েছে। মোবাইলটা নিয়ে ফোন করে ফেলল শাশুড়ি মাকে। নীতা দেবী একটু দেরি করেই ঘুমান। শোবার আগে একটু বই পড়ার নেশা আছে। অহনার ফোন দেখে ধরে বললেন, কি হলো এত রাতে? সবাই ভালো আছিস তো? হ্যাঁ, ভালোই আছি। তুমি তো ফোন করে খবর নেওয়া বন্ধই করে দিয়েছ। তুই ব্যস্ত মানুষ, তাছাড়া কাজের মধ্যে ফোন করা তুই পছন্দ করিস না। দেখা তো হয় সপ্তাহে একবার। আমি কি সারাদিন কাজ করি নাকি? যাকগে, বাবা কেমন আছেন? ওই যেমন দেখে গেছিস। আমার তো মনে হচ্ছে মা, তুমি আমাদের ওখান থেকে চলে আসার পর থেকে বেশ আরামে আছো। তা তো আছি, তোদের রেঁধে বেড়ে দিতে হয় না, কাজ কম, অখণ্ড অবসর, দুজনের রান্নার এমন কি। আর বুড়ো বুড়িতে একটু একান্তে থাকতে পারছি, চিন্তা নেই, ভাবনা নেই, বেশ আছি। অহনা হঠাৎ করে খুব রেগে গিয়ে বলে উঠল, থাকাচ্ছি তোমাদের একান্তে, এখানে আমি মাথা যন্ত্রণায় মরে যাচ্ছি, তুমি কি করে বেশ থাকো দেখছি। কালই আমি যাচ্ছি ওখানে, বাক্স প্যাটরা গুছিয়ে। অনেক আরাম করেছ, বলে ফোনটা কেটে দিল অহনা। নীতা দেবী নিজের মনেই একটু হেসে আবার বইয়ে মনোসংযোগ করলেন। সকালে উঠতেই দীপন দেখল অহনার জিনিসপত্র ব্যাগে ভরে ফেলেছে। ওকে জিজ্ঞাসা করতেই বলল, মায়ের কাছে যাচ্ছি। দীপন চোখ বড় বড় করে বলল, আর আমার অফিস? ওখান থেকে যাবে? এখন চলো তো। দীপন অবাক হয়ে বলল, আবার ওখানে যাচ্ছ? এই তো থাকবো না বলে আমার কাছে ঘ্যান ঘ্যান করছিলে কদিন আগে। তুমি কি গো, মা বাবাকে ফেলে চলে এলে? তুমিই তো জেদ করলে। আমি জেদ করলাম আর উনি ৭-৫ না ভেবে ড্যাং ড্যাং করে চলে এলেন। যা বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। বেশি কথা না বলে রেডি হও। দীপন অহনার কাছে অবাক হওয়ার ভান করে আড়ালে একটু মুচকি হেসে স্নানে চলে গেল। আজকে রবিবার, সেই লুচির দিন। নীতা দেবী কোমর বেঁধে রান্নায় ব্যস্ত। ছেলে বউ ফিরে আসার পর এটাই প্রথম রবিবার। আজ রান্না বান্না ভালোই হবে। অহনা বলল, তোমাকে একটু হেল্প করি মা? নীতা দেবী বললেন, না না, তোর দেরি হবে, তুই খেতে বস। মা, সারা সপ্তাহে কাজ করতে নেই, তুমিই তো বলেছিলে। তাই ঠিক করেছি রবিবার করে পার্লার বন্ধ রাখবো, আর একটু রান্না শিখবো তোমার কাছে। এই কদিন মালতী আমাদের যা অখাদ্য রেঁধে খাইয়েছে, কি করব, রান্না না পারলে রান্নার লোকের হাতের বিস্বাদ রান্নাও সোনামুখ করে খেয়ে নিতে হয়। দাও, বাবাকে খাবারটা দিয়ে আসি। অহনা চলে গেলে দীপন এক ফাঁকে রান্নাঘরে এসে নীতা দেবীকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি জিনিয়াস। নীতা দেবী হেসে বললেন, আমি আর কি করলাম, শুধু নিখাত ভালোবেসেছি। অহনা না চাইলে কি আর এমনটা হতো? যা খেতে বস, আজ সবকটা লুচি ফুলেছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।